যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, তাদের প্রপার লিস্ট করতে পারেনি। তারপর যারা কিনা আহত হয়েছে, প্রকৃত আহত যেটা যারা কিনা হাসপাতালে ছিল, তাদের মধ্যে থেকে অনেকে কিন্তু বলেছে যে আমাদেরকে দেখতে আসেনি। অনেকের মা দেখা গেছে প্রতিবাদ করছে যে আমাদেরকে দেখতে আসেনি। মনে করেন আমরা যতটুকু পেরেছি, আমরা বিএনপি পরিবার নিয়ে কিন্তু আমরা বাড়ি বাড়ি গিয়েছি। তারেক রহমান সাহেব উনি সবসময় নির্দেশ দিয়েছেন, যতটুকু সামর্থ্য আমরা করেছি, প্রচারও করেছি, আপনারা দেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, দেখে না দেখেন ওটা বড় কথা। যে স্পিডটা ছিল, সেই স্পিডটা নষ্ট হয়েছে কোন কারণে? বিকজ অফ পাওয়ার। যদি আপনি পাওয়ারে যান, মনে রাখতে হবে পাওয়ারে গেলে পজিটিভ নেগেটিভ থাকবেই, আপনার সমালোচনা হবে। এই বয়সে পাওয়ারে গিয়ে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যে লালসাটা দেখাইছেন ওদেরকে, যে নিয়েছেন, এটা আসলে ঠিক হয়নি এবং ওদেরও ঠিক হয়নি এই জায়গাটা যাওয়া। কারণ পাওয়ারে যাওয়ার পরে তাদের হয়তো ইচ্ছা ছিল যে এক গ্রুপ থাকবে রাজপথে, আর গ্রুপ থাকবে পাওয়ারে থেকে পুশ করবে বা সবকিছু সুন্দর সমাধান করবে, কিন্তু ওই জিনিসটা তো করতে পারেনি। এটা ব্যর্থ টোটালি। তারপরে আপনি দেখেন, যদি সমস্ত কিছু ইন ডিটেলস একটা সফলতা থেকে নিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু জনগণ কিন্তু ভোটও বেশি দিত তাদেরকে, তাই না? জনগণ যখন একসময় দেখছে যে আসলে সংস্কার বলো তেমন কিছু হচ্ছে না, আবার জনগণ যে আশায় কাজ করে সেটাও দেখছে না, এবং উপায় একটাই, এখন বিএনপি ছাড়া উপায় নাই, যার জন্য নাকি কিন্তু ভোট বিএনপি দিকে এসেছে। আপনি দেখেন 143 জন আমাদের কিন্তু দলের থেকে, ছাত্র দল থেকে মারা গেছে, যুব দল থেকে 78 জন, এবং আমাদের শ্রমিক দল থেকে প্রত্যেকটা অঙ্গ সংগঠন কিন্তু কম বেশি যারা শহীদ হয়েছেন, তাদের কিন্তু প্রায় মোট 150-র উপরে লোকজন আছে। আমার কথা হলো যে একদফা আন্দোলনের পর যখন আগে সব কিছু ছেড়ে দেওয়া হলো, যে আর কোনো খবর নেওয়া হবে না, এখন ডাইরেক্ট মাঠ। তার মানে এটা কি, এই যে স্পিডটা গেল, ওরা তো বলেছিল যে ডিবি অফিসে বসে যে আমরা এখন এটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমরা বৈষম্যের জন্য আন্দোলন করেছিলাম, ওইটা হয়ে গেছে, আমাদের আন্দোলন থাকবে না, সামথিং এর ধরনের একটা বিবৃতি দিয়েছিল। কিন্তু বিএনপি কিন্তু সে পিছনে ব্যাকিংয়ে থেকে কিন্তু কাজ করেছে, তাই না? তা আমাদের চাওয়া যেটা, যে বিচারের কথাটা যেটা উঠছে, আসলে সত্য কথা বলতে গেলে বিএনপি চায় অক্ষরে অক্ষরে সেটা বিচার করবে, এবং জুলাইয়ের এই যে আমাদের স্পিরিট আছে সেটাকে বিএনপি সেটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি মনে করি এনসিপিতে গিয়ে আজকে যারা মুখের ভাষা খারাপ করছে, যারা কথাবার্তা খারাপ, অধ্যাপক রেজওয়ানা বলছিলেন যে জুলাই স্পিরিট চাঁদাবাজি এবং মববাজিতে পরিণত হয়েছে। চাঁদাবাজি মববাজি এটা তো আছে, আমি বললাম যে পাওয়ার, গালিবাজিও বলছেন, গালিবাজি, মববাজি, চাঁদাবাজি, এবং যেখানে সেখানে যা মন চাইছে তাই করছে, যেগুলো যখন তখন যে সব মন্ত্রণালয় যাওয়া দরকার সেই সব মন্ত্রণালয় গেছে, যা চাওয়া পাওয়ার, যা কিছু দালালি করা সব কিছু করছে, দালালিবাজিও করছে। কিন্তু এইগুলো করে আমি যেটা বললাম যে এত লোক আহত হয়ে পড়ে আছিল, এত লোক মারা গেল, তাদের জন্য আমি লিস্টই করতে পারলাম না প্রপারলি। তাদের জন্য মানবাধিকার কমিশন তো বাতিল করে দিয়েছেন, বিচার বিভাগের সচিবালয় বাতিল করে দিয়েছেন, কিভাবে হবে রেকর্ড? সচিবালয় হলো আমরা আসার পরে আমরা যেটা নিয়েছি এটা, কারণ আমরা স্টিল নাও উই আর স্টাডি, কারণ আমরা বলতেছি যে এটা যে একেবারে বাতিল না, এটা সবাই আসতে পারে প্রয়োজন থাকে। কিন্তু আমাদের আসার আগেও যদি তাদের স্পিডটা ইউজ করতে পারতো এবং বাংলা না গিয়ে সর্বত সারা বাংলাদেশে তাদেরকে ধরেন, এই জন্য আমরা এখন চাচ্ছি যে আমরা যদি ব্যর্থ হই তাহলে এ দায়িত্ব তো আমাদের গাড়ি আসবে। আপনি যদি আমাকে যেভাবে আজকে বলছেন বা সরকারকে যেভাবে বলছেন, এটা বলা দরকার আছে, আমিও স্বাগত জানাই, আমরা যে কোনো সমস্ত স্বাগত জানাই। কেন? এটার বিচার আমাদেরকে পুনরায় করতে হবে এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের দলেরও প্রতিজ্ঞা, সংসদে আমরা বলেছি, আমরা কিন্তু এটার পিছনে সবসময় আছি। এখন মনে করেন এই যে মামলাবাজি, এই যে মামলাগুলো হলো, আমাদের সেটা অবস্থা কি? মামলা, আমার এলাকায় একটা মামলা হয়েছে, শেখ হাসিনা আমার অফিস পড়ছে, আমার পার্টি অফিস পড়ছে, কী হয়েছে, আমার রেলগেটের পাশে আমার পার্টি অফিস পড়ছে, 7 জন মন্ত্রীর নাম দিয়া আরও 230 জনের নাম দিচ্ছে, যারা কিনা আশপাশের শত্রু, পারিবারিক শত্রু এবং সম্পদের জন্য অংশীদার, তাদেরও নাম দেওয়া হয়েছে। বাধ্য হয়েছে গত সপ্তাহে আমি অনেক হুমকি দিয়ে তার এনে মামলা বৈধ করাইছি, কারণ এই মামলাতে টিকবে না। কিন্তু চিন্তা করে দেখেন, এই মামলার আসামি কিন্তু জেলে ছিল, মামলা তোলার পর তারা বের হয়েছে। এখন আমি তো তখন 18 মাসের ক্ষমতা ছিলাম না, তোমরা যে ছিলা, তুমি সারা বাংলাদেশের মামলাগুলো প্রত্যেকটা মামলা পর্যবেক্ষণ করতে পারলা না? আমি তো তুলে দেখাই দিয়েছি একটা মামলা, আমি বিচারককে সরাসরি টেলিফোন করছি, এ ভাই শেখ হাসিনা সে কি রেলগেটে আমার অফিস পড়ছে, তাহলে 1 নম্বর আসামিতে মামলা নিলেন কীভাবে আপনি, মামলাটা নেন কীভাবে আপনার বিবেক আছে না? ওনার বক্তব্য তখন একটা ফ্লো ছিল, না নিলে তো আমি ফেসিস্ট হয়ে যাবো, বুঝতে পারছেন, ফেসিস্টের লোক হয়ে যাবো। এই ভয়ে আমি জিনিসটা খোলাগুলি বললাম, এই কারণে আমার দেশে একটা অভ্যুত্থান হওয়ার পরে দেখা যায় সবাই তখন সামনে হয়ে যায় ওই ফেসিস্ট বিরোধী, মনে করে যে সরকার পক্ষের লোক হওয়ার জন্য যা মন চায় তাই করতে শুরু করে। এটা আসলে নিয়ম না।
এটা কখনো হতে পারে না, আমাদের কালচারটা নষ্ট হয়ে গেছিল। জাস্টিস এনশিওর করার দায়িত্ব শেষ পর্যন্ত কি রাষ্ট্র না? হ্যাঁ, রাষ্ট্র, বিচারালয় বটে, রাষ্ট্র, আইসিটি বটে, Right. কিন্তু শেষ হাসান পর্যন্ত জামান, রাষ্ট্র। আপনার কাছে আমার প্রশ্ন সেটি এবং হচ্ছে আমি just একটু শেষ করি। এখন মনে করি আমরা প্রত্যেকটা মামলা কিন্তু মিনিট যাচাই বাছাই করা হচ্ছে, অনেকগুলো মামলা হয়েছে উল্টা পাল্টা, এগুলো সব যাচাই বাছাই করে করে কিছু রায় হয়েছে, কিছু এগিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা মামলা যেগুলো সরাসরি ডাইরেক্ট গুলি করে মেরেছে, গুলি করে শহীদ করেছে, বা অনেকগুলো মামলা আছে যেগুলোকে সেক্ষেত্রে হাসিনা কখনো মাপ পেতে পারবে না বা ফেসিস মাপ পাবে না। আরে একটা খুন তো একটা হলেই ফাঁসি হয়, একটা খুন যদি হয় নির্দেশের সেটি তো ফাঁসি হয়, 10টা লাগে না তো, মামলা তো একটি যথেষ্ট একটা লোককে শেষ করে দেওয়ার জন্য। তো সেই জন্য আমি বলি যে ফেসিস্ট হাসিনা এখানে রেহাই পাওয়ার কোনো স্কোপ তার নাই, তার হাতে যত মামলা তার বিরুদ্ধে আসুক না কেন, যদি অর্ধেক ফেলেও দেন তাও যে বাকি যে প্রমাণ আদি আছে তা দিয়ে তার বিচার হওয়ার সম্ভাবনা আছে, এখানে এদের অসম্ভব কিছু না, এবং সরকার সেটা করবে, বিএনপি সরকার এটা করতে বাধ্য, কারণ এটা যদি না করা হয় তাহলে আজ হয়তো বা কাল এটা কিন্তু বিএনপিকে জবাব দিতে হবে, বিএনপিকে দাঁড়াতে হবে। তাহলে সরকার এরকম নমনীয় কেন, যেখানে সরকার সরকার আস্তে আস্তে যাচ্ছে এগুলোর পয়েন্ট ম্যানেজমেন্টকে যাচাই বাছাই করে করে আস্তে যাওয়া, কারণ দেখেন আপনি 133টা অধ্যাদেশের মধ্যে 91টা আমরা কারেকশন করেছি, না না আস্তে আস্তে হচ্ছে। আপনি মনে করেন এই মাত্র 2টা অধিবেশনে এত কাজ করা হয়েছে, সকালে বিকেলে রাত পর্যন্ত আমরা তো কন্টিনিউয়াসলি অধিবেশনে অংশগ্রহণ করেছি, এবং একটা মিনিটের জন্য পিছনে তাকিনি। আপনি মনে করেন ওই স্থায়ী কমিটিগুলো শেষ করা যায়নি এখনো, কারণ ওইগুলোর চাপে পড়ে এটা সামনে অধিবেশন করা হবে। তো সরকার 17 বছর গ্লানি নিয়ে এসে আজকে যে অবস্থায় আছে দেশটা, সেখান থেকে যেভাবে টেনে নিয়ে আসছে, এবং অর্থনৈতিকভাবে যে একটা অবস্থানে চলে গিয়েছিল, আপনি চিন্তা করে দেখতে পারেন যে 5,88,000 কোটি টাকা আমাদের আনপে লোন, যেটা পাওয়ার সম্ভাবনা নাই, যে এটা ছিল আর কত 1,37,000 কোটি ছিল, বাড়তে বাড়তে এই পর্যন্ত আসছে।